দেখছি, দেখা যাক তোমাদের কতটা কি মনে আছে। আচ্ছা, পড়েছো একটু না একটু পড়োনি এখন, একদম ভুলে গেছে? মনে আছে না একদম ভুলে কাজ করা হয়ে গেছে সব? মনে আছে একটু একটু। হ্যাঁ মনে আছে, মনে আছে আচ্ছা, মোটামুটি। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন, আচ্ছা বলো তো, আমাদের যে গণপরিষদ গঠিত হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে, গণপরিষদ যে গঠিত হয়েছিল, সেই গণপরিষদে টোটাল কতজন মেম্বার ছিল? 389। 389। 389, ওকে, ভেরি গুড। এবার 389 জনের মধ্যে বাকি কতগুলো দেশীয় রাজ্য, কতগুলো সেটা মনে আছে? বা কতগুলো দেশীয় ব্রিটিশ রাজ্য থেকে 93 জন। দেশীয় রাজ্য থেকে, আর তাহলে ব্রিটিশ প্রশাসিত অঞ্চল থেকে 296। 296, 296 আর 93, ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা বলো তো, গণপরিষদের প্রথম দাবি কে করেছিল যে গণপরিষদ গঠন করতে হবে? এম.এন. রয়। হ্যাঁ, না, কনস্টিটিউশনের দাবি করেছিল গান্ধীজি, আর গণপরিষদের প্রথম দাবি এম এন রয় করেছিল, মানবেন্দ্রনাথ রয়। সাল মনে আছে কত সালে? 1934, 1934, এম এন রয়, সমাজবাদী পার্টির এম এন রয়, ঠিক আছে, সোশ্যালিস্ট পার্টি থেকে এম এন রয়। আচ্ছা, নেক্সট, তারপর বলো তো, আমাদের যে গণপরিষদের যে হয়েছিল, এটা নির্বাচন হয়েছিল, ভালো কথা। সেই নির্বাচনে কংগ্রেস কত পার্সেন্ট ভোট পেয়েছিল? কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট ছিল 69%। ভেরি গুড, 69% মনে আছে। আচ্ছা, গণপরিষদের ক্ষেত্রে প্রথম যে, মানে আমরা যে বলছি, আচ্ছা এটা বলো, গণপরিষদ কবে, কত তারিখে সার্বভৌম সংগঠনে পরিণত হয়েছিল? সার্বভৌম সংস্থায় গণপরিষদ কবে সার্বভৌম সংস্থায় পরিণত হয়েছিল? 11 ডিসেম্বর 1946। আচ্ছা, আমি অপশন দিচ্ছি, তোমরা অপশন বলবে, ঠিক আছে? 1946, 1947, 1949, 1950, 1950। 1950। 1950, কেন? কারণ বলো, কারণ বলো, না এমনি বলছো? স্যার 1947 হবে। ভেরি গুড, অ্যান্সার হবে 1947-এর 15ই আগস্ট। বেসিক্যালি 14ই আগস্ট বলতে পারো বা 15ই আগস্ট বলতে পারো, অসুবিধা নেই। যদি একদম পার্টিকুলারলি যা বলতে চাও, তাহলে এটা হচ্ছে 14th অগস্টই হবে। তার কারণ, সার্বভৌম সংস্থা 1946 সালে গণপরিষদ নয় কেন? কারণ যখন গণপরিষদ গঠিত হয়েছিল, তারপর আমাদের কি ছিল, গভর্নর যে ব্রিটিশরা তখনও ভারত ছেড়ে যায়নি। তাহলে যেদিন আমরা স্বাধীনতা পেয়েছি, সেই দিনটাকে আমরা বলি গণপরিষদের সার্বভৌম সংস্থা। এবার যে বলবে 1949 বা 50, সেটা কি, গণপরিষদটা ডিজলভ হয়ে গেল 50-এ, যখন সংবিধান কার্যকরী হলো। সংবিধান কার্যকরীর সাথে সাথে গণপরিষদ কি হলো, ডিজলভ হয়ে গেল। গণপরিষদ বলে আর কিছু কি অস্তিত্ব থাকলো? কারণ তার যে উদ্দেশ্য, সেটা তো ফিল আপ হয়ে গেছে। তাহলে 1950-এ গণপরিষদ লস হলো, তাই তো? আচ্ছা, এই গণপরিষদের প্রথম অধিবেশন মনে আছে? নিউ দিল্লি কনস্টিটিউশন হলে। ডেট? 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946। প্রথম অধিবেশনে প্রথম নিউ দিল্লি কনস্টিটিউশন। সভাপতি ডক্টর সচিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এবার সচ্চিদানন্দ সিনহা কেন করা হয়েছিল? আরো তো অনেকে ছিল, কেন করা হয়েছিল? বয়সের জন্য, মানে তিনি ছিলেন সিনিয়র মোস্ট, ঠিক আছে, হ্যাঁ সিনিয়র মোস্ট। এবার আমার প্রশ্নটা একটু ভালো, তোমরা জানো এনাকেই করা হবে, এটা কে মনোনীত করেছিল, বা এটা বলেছিল যে কে বলেছিল যে আচার্য জে বি কৃপলানি, কৃপলানি বলা হয়, কৃপালিনী, ঠিক আছে, এটা উচ্চারণে কৃপালিনী উচ্চারণ করি, অ্যাকচুয়ালি নাম হচ্ছে কৃপলানি। তো এ কে ছিল জে বি কৃপলানি? আইএনসি প্রেসিডেন্ট।
আইএনসি প্রেসিডেন্ট অনেকে ছিল স্বাধীনতার সময়, ঠিক আছে, স্বাধীনতার সময় আইএনসি প্রেসিডেন্ট ছিল। কংগ্রেসের সভাপতি ছিল। হ্যাঁ, স্বাধীনতার সময় ওই আইএনসি মানেই তো কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার বলো তো তাহলে সচ্চিদানন্দ সিনহা ছিল কিন্তু অস্থায়ী, তাই তো? তাহলে প্রথম স্থায়ী সভাপতি বা গণপরিষদের সভাপতি কে? স্যার ডক্টর বলো। রাজেন্দ্র প্রসাদ। বলছি সাউন্ডটা কি একটু ডক্টর কম রাজেন্দ্র আছে না? আমার এখান থেকে সাউন্ডটা কম লাগছে, মানে কেন মনে হচ্ছে শোনা যাচ্ছে না। বাকিদের আমার কি সাউন্ড হচ্ছে? ঠিক আছে। স্যার আমরা ঠিক শুনতে পাচ্ছি। ওকে, না ঠিক আছে, দেখো তোমার হয়তো একটু নেটওয়ার্কের ইস্যু হতে পারে, মানে প্রবলেম হলে সবার হবে, না হলে একজনের হবে, ঠিক আছে। তাহলে স্থায়ী প্রেসিডেন্ট হলো আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কবে, কত তারিখ? 11ই ডিসেম্বর। 11 ডিসেম্বর। এবং এখানেই ডিসাইড করা হয়েছিল যে রাজেন্দ্র প্রসাদই পরবর্তীকালে ভারতের প্রেসিডেন্ট হবে। কিন্তু রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের প্রেসিডেন্ট এই দিন হননি, বা এনাকে এই দিন মানে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়নি। তাহলে রাজেন্দ্র প্রসাদকে কবে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়? মনে আছে? 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি। ভেরি গুড, 27 জানুয়ারি 1950, মানে যেদিন আমাদের সংবিধান কার্যকরী হয় তার জাস্ট আগের দিন, না আগের যে দুদিন আগে, মানে 26শে জানুয়ারি তো হয়ে গেছে, হবে 24 তারিখ প্রেসিডেন্ট। কারণ কি, আমাদের বাকি যা কিছু করতে হবে প্রেসিডেন্টের হাত দিয়েই তো তাকে তো তুলে দিতে হবে, তাহলে তাকে তাকে নিয়ে আসতে হবে। তুমি ঘরে অ্যাকোয়াগার্ড লাগাবে ভাবছো, আর তুমি ঘরের হচ্ছে দেওয়ালই তৈরি করোনি তা বললে হবে? আগে দেওয়াল তো তৈরি করো, তারপর তো অ্যাকোয়াগার্ড লাগাবে, তাই না? দেওয়াল বানাওনি আর অ্যাকোয়াগার্ড কিনে নিয়ে বসে আছে, গাছে কাঁঠাল গপে দিলেন, তো তা বললে তো হবে না। আচ্ছা, গণপরিষদের ভাইস প্রেসিডেন্ট কে ছিল? সহসভাপতি? হরেন্দ্রনাথ মুখার্জি। হরেন্দ্র কুমার মুখার্জি, ঠিক আছে। অপশনে নেই, কি হবে তাহলে? কৃষ্ণমাচারি। কৃষ্ণমাচারী। ভিটি কৃষ্ণমাচারী, ঠিক আছে, কৃষ্ণমাচারী। তাহলে দুজনেই কিন্তু উত্তর, শুধু হরেন্দ্র কুমার মুখার্জি মনে রাখলে হবে না, দুটোর জিনিস নামই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, গণপরিষদের সদস্য ছিলেন না কোন বিখ্যাত ব্যক্তি? যদি অপশন থাকে তখন কি হবে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। মোহাম্মদ আলী জিন্নাহ। মহাত্মা, হ্যাঁ, এম কে গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, ভেরি গুড। এই জিনিসগুলো আমি বলেছিলাম, ঠিক আছে। সবসময় মহাত্মা গান্ধী যে নয় সেটা নয়, মোহাম্মদ আলী জিন্নাহও কিন্তু মেম্বার ছিল না, ঠিক আছে, নট আ মেম্বার। জিন্নাহ রিপ্রেজেন্টেটিভ ছিল কে? লিয়াকত আলী খান, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, প্রথম অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করেছিল? জওহরলাল নেহরু। কবে, ডেট? 13ই ডিসেম্বর 1946। 11 ডিসেম্বর। তাহলে না, পেশ 13ই করেছিল ডিসেম্বর। পেশ করেছিল কবে? 13ই ডিসেম্বর, 13th ডিসেম্বর 1946 পেশ করেছিল। আর পাস হয়েছিল কবে? 22 জানুয়ারি 22শে 47 জানুয়ারি 1947। 22শে জানুয়ারি 1947 এটা পাস হয়। এখান থেকে কি হয়, অবজেক্টিভ রেজলিউশন থেকে আমাদের পরবর্তীকালে ভারতে প্রস্তাবনা। প্রস্তাবনা বা প্রিয়াম্বেল গঠিত হয়। ওকে, আচ্ছা, গণপরিষদে কতগুলো সেশন হয়েছিল? 11। অধিবেশন, অধিবেশন স্যার, স্যার 11টা তো। 13টি। কতগুলো বলো? বলো, 22টা উত্তর পাচ্ছি, 11টা পাচ্ছি, আবার একটা অন্য কি একটা পেলাম। স্যার গণপরিষদের মোট কমিটি ছিল 22টি। অধিবেশন 11টা অধিবেশন হয়েছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন আমি যদি জিজ্ঞেস করি, গণপরিষদের কোন অধিবেশন সবচেয়ে বেশি দিন চলেছিল? সবচেয়ে দীর্ঘতম অধিবেশন, সবচেয়ে দীর্ঘতম অধিবেশন কোন অধিবেশনটা ছিল? শেষটা স্যার 24 না, শেষ না, জানুয়ারি। একদম না। মনে রাখবে, দীর্ঘতম অধিবেশনটা ছিল সপ্তম অধিবেশন, 7th।
ঠিক আছে, 7th সেশনটা ছিল সবচেয়ে দীর্ঘতম। এটা চলেছিল 62 দিন, 62 ডেজ সেশন। ওকে, আর শেষ অধিবেশনটা ছিল 13 দিনের, মাথায় রাখবেন। হ্যাঁ, সবচেয়ে বেশি দিন বললে 7th সেশন, মানে আমাদের যে সপ্তম অধিবেশন ছিল, এটা যদি সাল বলতে চাও তাহলে 1948-এ 1948-এর, ঠিক আছে, 4th নভেম্বর। 4th নভেম্বর থেকে এটা চলেছিল 16ই আমাদের হচ্ছে 8th জানুয়ারি 1949। 8th জানুয়ারি 1949 এটা সবচেয়ে দীর্ঘতম সেশন ছিল। আর সবচেয়ে ক্ষুদ্রতম যদি বলে সবচেয়ে কম দিনের সেশন কোনটা ছিল? এখন কোশ্চেনের প্যাটার্ন পাল্টাচ্ছে, তো মাথায় রাখতে হবে। সবচেয়ে কম দিনের সেশন ছিল, যেটা ক্ষুদ্রতম, সেটা ছিল ষষ্ঠ অধিবেশন, 6th, ষষ্ঠ। এটা কতদিন ছিল? এটা অনেক দিন ছিল, এটা হচ্ছে এটা একদিনের একদিন। অধিবেশন। দিন ছিল। ঠিক আছে, এটা একদিনের ছিল। এটা 1948 সালের কবে হয়েছিল? 27 জানুয়ারি, 27শে জানুয়ারি। ঠিক আছে, মাথায় রাখবে গণপরিষদের 11টা অধিবেশনের মধ্যে দীর্ঘতম ছিল সপ্তম অধিবেশন, আর ক্ষুদ্রতম ছিল ষষ্ঠ। 6 আর 7, 6 ছোট, তারপরেরটা বড়। ওকে, মাথায় থাকবে। আচ্ছা। আচ্ছা, এবার গণপরিষদে, আচ্ছা, গণপরিষদে, হ্যাঁ, কত তারিখে গণপরিষদের কোন অধিবেশন বা কোন সেশনে আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়েছে? ন্যাশনাল ফ্ল্যাগ। স্যার দ্বিতীয় অধিবেশনে 22শে জুলাই। 22শে জুলাই 1947 আমাদের জাতীয় পতাকা গৃহীত। মাথায় রাখ, খুব ভালো কথা। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ডেটের মধ্যে অন্যতম। আর ডক্টর বি আর আম্বেদকরকে কি করা হয়েছিল? আমাদের গণপরিষদের যে ড্রাফটিং কমিটির সভাপতি করা হয়েছিল ডক্টর বি আর আম্বেদকরকে। সেটা কত সালে বা কত তারিখে? চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। 19 আগস্ট 1947। ভেরি গুড। করা হয়েছিল 29th অগস্ট, 29th অগস্ট 1947, 1947। ঠিক আছে। আর ড্রাফটিং কমিটির কতজন মেম্বার ছিল? টোটাল মেম্বার 7 জন। 7, আম্বেদকরকে নিয়ে ইনক্লুডিং আম্বেদকর, ইনক্লুডিং আম্বেদকর। ঠিক আছে, 7 জন। আম্বেদকর সভাপতি ছিল, চেয়ারম্যান, আর সঙ্গে আরো 6 জন, টোটাল 7 জন গণপরিষদের মেম্বার ছিল। ঠিক আছে। আচ্ছা, গণপরিষদের মেম্বারদের মধ্যে 2 জন, একজন মারা গেছিল আর একজন পদত্যাগ করেছিল। তাহলে এদের মধ্যে মারা যান কে? কোন সদস্য মারা যান? টিপি খাইতান। খৈতান। ডিপি খৈতান। খৈতান মারা গেছে, তাই তো? তার জায়গায় এসেছিল কৃষ্ণমাচার্য। ঠিক আছে। আর পদত্যাগ করেছিল কে? বিএল মিত্র। বি.এল. মিত্র। ঠিক আছে, বি.এল. মিত্র। তার জায়গায় এসেছিল কে? মাধব রাও, তাই তো? ভেরি গুড। আচ্ছা, গণপরিষদ গঠন করতে কত দিন সময় লেগেছিল? ডেজ? 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর। হ্যাঁ, গণপরিষদ গঠন করতে, মানে এটা বেসিক্যালি সংবিধান গঠন করতে সময় লেগেছে। স্যার এটা তো সংবিধানের হচ্ছে, সংবিধান মোট লেগেছিল 2 বছর 11। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি, গণপরিষদের সংবিধান গঠন করতে কতদিন লেগেছে? ও স্যার আমি গণপরিষদের মোট না, সে তো অধিবেশনের আমাদের যে সংখ্যা ভাবছি যেটা। গণপরিষদে সংবিধান গঠনের সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আর কত টাকা খরচ হয়েছিল? 64 লাখ, 64 লক্ষ টাকা। আচ্ছা, আমাদের যে কনস্টিটিউশনের অ্যাডভাইজার কে ছিল গণপরিষদে? যে বি.এন. রাও, সাংবিধানিক পরামর্শদাতা বা অ্যাডভাইজার ছিল বি.এন. রাও। আর দুটো ডেট নিশ্চয়ই জানি, যেটা আমাদের গুরুত্বপূর্ণ দিন, 26শে নভেম্বর আর 26শে জানুয়ারি, তাই তো? 26শে নভেম্বর 1949 সংবিধান দিবস, আর 26শে জানুয়ারি 1950 প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে, সেটা আর বলার কিছু নেই।
আচ্ছা, এবার গণপরিষদের ক্ষেত্রে আহ, কতগুলো কমিটি ছিল? 22টা কমিটি তোমরা বললে, ভেরি গুড। তার মধ্যে কতগুলো মেজর কমিটি পরামর্শদাতার ছিল? নামটা কি বললেন? তেরো, বলছো বাবা? তেরোটি। ঠিক আছে। কি বললে বাবা, কি বলছো বলো? এই পরামর্শদাতার নামটা কি বললেন? BN রাও, BN রাও। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, গণপরিষদে কতগুলো মেজর কমিটি ছিল আর কতগুলো মাইনর কমিটি ছিল? 22টার মধ্যে হচ্ছে, আর তার মধ্যে প্রধান ছিল এটা 13টা। কথা বলবে মা। আচ্ছা, তাহলে মেজর কমিটি ছিল কতগুলো? 8টা ছিল। আর মাইনর কমিটি ছিল 13টা। ঠিক আছে, বলবে স্যার 22টা তো হচ্ছে না। ঠিক আছে, 22টা কেন হচ্ছে না? আরেকটা কি ছিল? এদের যোগ করলে কত হচ্ছে? 21 হচ্ছে তো নাকি? 21 হচ্ছে। টাকা নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে আরেকটা কি? আরেকটা হচ্ছে ড্রাফটিং কমিটি। ঠিক আছে, এই দুটো কমিটি, মেজর কমিটি, মাইনর কমিটি, আর ছিল ড্রাফটিং কমিটি। এই মিলে হচ্ছে 21, মানে 22। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। মেজর কমিটির মধ্যে অনেকগুলো কমিটি ছিল। ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। ঠিক আছে, এইভাবে অনেক রকম কমিটি ছিল। ওকে, আর 13টা এরকম কমিটি ছিল। আচ্ছা, এখানে শুধু আমি 2-4টা মেজর কমিটি জিজ্ঞেস করছি, সেটা বলবো। প্রথমত স্টিয়ারিং কমিটি, সভাপতি কে ছিল স্টিয়ারিং কমিটি? স্টিয়ারিং কমিটির হেড কে ছিল সভাপতি? অপশন ওই জওহরলাল রাজেন্দ্র নেহেরু। প্রসাদ জওহরলাল নেহেরু, অপশন ওই রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু, ঠিক আছে, আর সর্দার প্যাটেলের মধ্যে কি হবে? স্টিয়ারিং কমিটির হেড ছিল রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, লিখে নাও, একটা বলে দিচ্ছি যদি ভুলে যাও। স্টিয়ারিং কমিটির হেড ছিল রাজেন্দ্র প্রসাদ। ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি হেড কে ছিল? JL নেহেরু। ঠিক আছে, আর আমাদের যদি বলা হয় ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, সেটারও ছিল JL নেহেরু। ঠিক আছে, এই মেনলি এই জিনিসগুলো, ড্রাফটিং কমিটি, আম্বেদকর, স্টিয়ারিং কমিটি ইম্পর্টেন্ট, ইউনিয়ন পাওয়ার আর ইউনিয়ন কনস্টিটিউশন। আরো অনেক কমিটি আছে, বেশি মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা, হ্যাঁ আরেকটা লিখে রাখো, যেটা হচ্ছে আমাদের স্টেটস কমিটি। স্টেটস কমিটির কে ছিল হেড? বল্লভভাই প্যাটেল নাকি? এটা ভুল করে ফেলো বারবার, স্টেটস কমিটি প্যাটেল আমরা মনে করে ফেলি, কিন্তু স্টেটস কমিটির হেড ছিল JL নেহেরু। ওকে, এটা মাথায় রাখবে, স্টেটস কমিটির হেডও কিন্তু নেহেরু ছিল। এটা আমাদের ভুল হয়। হুম, লিখে নিয়েছো যা লেখার? হ্যাঁ স্যার। আমাদের গণপরিষদের সিম্বল কি ছিল? হাতি। 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 সিম্বল ছিল আমাদের এলিফ্যান্ট, হাতি ছিল। আর গণপরিষদকে কি হচ্ছে ক্যালিওগ্রাফি করেছিল, মানে ডিজাইন করেছিল? নন্দলাল বসু। নন্দলাল বোস। ঠিক আছে, নন্দলাল বোস এটাকে হচ্ছে ডেকোরেট করেছিল। এবার এখানে নন্দলাল বসুর ক্ষেত্রে, এই নন্দলাল বসুর যে সাইন, সেটা আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশনের প্রত্যেক পেজে নন্দলাল বসুর সাইন আছে, এটা জানো? সেটাই কিন্তু তার শর্ত ছিল ডেকোরেট করার জন্য, সেটা তার শর্ত ছিল যে তার নাম প্রত্যেক পেজে থাকবে। এবার প্রত্যেকটা পেজে মানে ওই যে ডিজাইন করেছে, সেই ডিজাইনের কোণে তার নামের সাইন করা আছে। ঠিক আছে, অরিজিনাল কনস্টিটিউশন। আচ্ছা, এরকম থাকতে পারে কোশ্চেন, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, গণপরিষদের একমাত্র কমিউনিস্ট মেম্বার কে ছিল? সোমনাথ লাহিড়ী। লাহিড়ী।
কমিউনিস্ট মেম্বার ছিল সোমনাথ লাহিড়ী। আচ্ছা, কতজন মহিলা সদস্য ছিল? 15 জন। 12 জন। হ্যাঁ 15 কত? 15 জন। ফিমেল 15 জন। ভেরি গুড। কজনের নাম বলতে পারবে? স্যার সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, লীলা রায়, আর স্যার ওই দুর্গাবাই দেশমুখ। অমৃতা কর ছিল। দুর্গাবাই দেশ। আচ্ছা, হাতে গুনে বলো কে কটা বলছো। সরোজিনী নাইডু হলো, আর দুর্গাবাই দেশমুখ হলো, সুচেতা কৃপালিনী, জয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত, বিজয়লক্ষ্মী পণ্ডিত, আর লীলা রায়। অমৃতা লীলা কর, রয়, লীলা রয়, আর অমৃতা কর। ভেরি গুড। আর কার মনে আছে? সুচেতা কৃপালিনীটা লিখলাম না, সুচেতা বললে ছটা মনে আছে, তাই তো? অসুবিধা নেই, ছটা মনে রাখলেই যথেষ্ট, এগুলো মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, আর কয়েকটা নাম ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, কয়েকটা নাম মনে রাখবে। সেটা হচ্ছে তার মধ্যে অন্যতম আমাদের হচ্ছে কে, কমলা চৌধুরী। কমলা চৌধুরী কে বলতো? কমলা চৌধুরী নাম শুনেছে না শোনোনি? হ্যাঁ স্যার, এই তো 15 জন সদস্যের মধ্যে ছিল, পড়েছিল। হ্যাঁ, আচ্ছা, কমলা চৌধুরী ছিল, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা নাম মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট মানে উনি পার্সোনালিটি। স্যার কমলা কি হয়েছে চৌধুরী বল? এমনি কে ছিলেন? উনি তো মেম্বার ছিলেন, এটা বুঝলাম। ইনি হচ্ছেন আমাদের যখন 1930 সালে আমাদের মহাত্মা গান্ধী যখন আইন অমান্য আন্দোলন করেছিল, তখন তিনি এখানে পার্টিকুলারলি তিনি এখানে যোগদান করেছিলেন। তারপর তিনি আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল যে কংগ্রেস কমিটি তার কিন্তু সহ সভাপতিও ছিলেন। হুম? এবং তিনি কথা সাহিত্যিক থেকে শুরু করে বহু রকমের কাজের সাথে তিনি যুক্ত ছিলেন। এবং তিনি মানে মানে ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও তাকে পড়াশোনা চালিয়ে যেতে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। মানে বেসিক্যালি তিনি এখানে আমাদের, বলছে বলো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তো এই কারণে, কারণ মেয়েদের সে সময় শিক্ষাটা খুব মানে ছিল, টাফ ছিল। কমলা চৌধুরী। আরেকজনের নাম মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, সে হচ্ছে আম্মু স্বামীনাথন। ঠিক আছে, আম্মু স্বামীনাথন। স্যার তিনি আরেকজন ছিল ফেমাস না, ছিল। বেগম আজিজ রসুল। স্যার বেগম আজিজ রসুলই তো নাকি কি? বেগম আইজাজ রসুল একমাত্র মুসলিম মহিলা সদস্য ছিল। ঠিক আছে, আরেকজনের নাম বললে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বেগম আইজাজ রসুল। তিনি একমাত্র মহিলা মুসলিম সদস্য ছিলেন। মহিলা মুসলিম সদস্য ছিলেন। আর আম্মু স্বামীনাথন ফেমাস তার কারণে, তিনি কি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের যে আহ, মানে আমাদের ইম্পর্টেন্ট মাদ্রাজে মহিলা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন করেছিলেন 1917-তে, 1970 মানে মাদ্রাজে ইন্ডিয়া মানে মহিলা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। এর সঙ্গে অ্যানি বেসান্তের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতেছিলেন ইনি। কেরালায় তার জন্ম হয়েছিল। ঠিক আছে, খুব ফেমাস ছিল আম্মু স্বামীনাথন। এই তিনজনের নাম একটু কতটা ফেমাস নয় তো। আর একমাত্র দলিত ছিলেন একজন, তার ছিল দক্ষিণাথানি ভেলাউথান, একজন ছিল একমাত্র দলিত মহিলা ছিল। আচ্ছা, নামটা লিখবে, একমাত্র দলিত মহিলা দক্ষিণাথি ভেলাউধান, একমাত্র দলিত মহিলা ছিল। দক্ষিণতী দন্তের না তয় আসে। হ্যাঁ, দক্ষিণাথি আর কি। তোমাদের কি দেখাচ্ছি লিখেছে না দাঁড়াও। ভেলা, কি লিখেছে বুঝতে ভেলাউথান, পারছি না। ভেলা, ভেলাউধান। আমি তোমাদের হচ্ছে ইংলিশে নামটা দেখাচ্ছি। এই দেখো,
সেকেন্ড, হ্যাঁ। এই যে প্রথমে ইনি হচ্ছেন আম্মু স্বামীনাথন, ওকে। তারপরে এই যে দক্ষিণাস্বামী, এই যে ভেলাদু, এই যে নামটা হচ্ছে ভেলাউধান। এবার এটাকে তোমরা কি উচ্চারণ করবে করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার তারপরে আরো আছে এখানে পরপর হচ্ছে ফুল স্টোরি। তারপরে এই যে বেগম আইজু যেটা সুল, ইনি আছেন। তারপর হচ্ছে হ্যাঁ, তারপরে এই যে দুর্গাবাই দেশমুখ রয়েছে, তার স্ট্যাচু রয়েছে। তারপরে হংসা জীবরাজ মেহতা, তারপরে এই যে কমলা চৌধুরী, তারপরে আমাদের এই যে লীলা রয়, তারপরে মালতী চৌধুরী, তারপর হচ্ছে পূর্ণিমা ব্যানার্জি, আর ছবি দেওয়া নেই। অমৃতা কাউর জানি আমরা, রেণুকা রয়, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, তারপর হচ্ছে অ্যানি মাস্কারনি রয়েছে। এইগুলো এই নেক্সট পরে তাহলে গণপরিষদ থেকে মোটামুটি আম্মু স্বামীনাথনটা কি বললেন, বলে দিন। 1900 হ্যাঁ, কত তিনি হচ্ছে লিখেছেন? 1917 সালে মহিলা মাদ্রাজে মহিলা অ্যাসোসিয়েশনের সাথে ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিল। ওই যে আমাদের বললাম অ্যানি বেসান্তের সঙ্গে তিনি আমাদের হচ্ছে মহিলা ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিল। সালটা কত বললে? 1917, 1917। Done? হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। এবার আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব অ্যাবাউট কনস্টিটিউশন সম্পর্কে। সোমনাথ লাহিড়ী হ্যাঁ কমিউনিস্ট মেম্বার ছিলেন। না, বাংলাদেশের সাথে কি তিনি কোনো যুক্ত ছিলেন? না না, আমাদের বাংলাদেশে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশই বলবে, কারণ ইন্ডিয়ার পার্টিশনের আগে অবশ্যই তখন বাংলাদেশেই তিনি ছিলেন, তখন তো পুরো বাংলা ছিল না। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ ভাগ কবে হলো? 1947 সালে। তার তো সে মেম্বার ছিল, অবভিয়াসলি বাংলাদেশের সাথেই ওয়েস্ট বেঙ্গলের সাথেই যুক্ত ছিল। তখন তার ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল আলাদা ছিল না, তখন এক ছিল। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, সেটা হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনে একটা কথা আছে, সেটা হচ্ছে মৌলিক কাঠামো। শুনেছো না শোনোনি? মৌলিক কাঠামো, হ্যাঁ স্যার, মৌলিক কাঠামো শুনেছি। বেসিক স্ট্রাকচার। ওকে, মৌলিক কাঠামো যেটাকে বলা হয় বেসিক স্ট্রাকচার। তো এই বেসিক স্ট্রাকচার কথাটা কি আমাদের মূল সংবিধানে ছিল প্রথম থেকে, না পরে এটা অ্যাড করা হয়েছে? আর যদি অ্যাড করা পরে হয়ে থাকে, কেন করা হয়েছে, এটা আমার প্রশ্ন। কি মনে হয়, প্রথম থেকে এটা ছিল না পরে অ্যাড হয়েছে? মনে নেই? দেখো, মৌলিক কাঠামো প্রথম থেকে ভারতীয় সংবিধানে ছিল না, এটা আমাদের অ্যাড করা হয়েছে কবে? 1973। কবে? 24 এপ্রিল। কি হয়েছিল বাবা সেই সময়? কি কেস কি হয়েছিল? হয়েছিল? কি কেস ছিল বলো? 1973 সালে কি কেস হয়েছিল? ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস। রাজনগর মামলা। অপশনটাকে বলে দেবো। ওকে। কেশবানন্দ ভারতী ভারতী মামলা, মামলা। ঠিক আছে। এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় কেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস। কারণ এই কেসের পরে ভারতের পুরো মানে কি বলবো, মানে ভারতের ইন্ডিয়ান কনস্টিটিউশন বদলে গেছিল যাকে বলা হয়, ঠিক আছে। এই কেস ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কেস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস, কেশবানন্দ ভারতী মামলা, ঠিক আছে। এই কেসটা হচ্ছে যে হয়েছিল, এই কেসটার পরে আমাদের প্রথম সুপ্রিম কোর্ট মেনশন করেছিল যে পার্লামেন্ট চাইলে সংবিধান অ্যামেন্ড করতে পারে, কিন্তু মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করতে পারবে না। এটা প্রথম এই 1973 সালে কেশবানন্দ ভারতী মামলার মাধ্যমে এটা কিন্তু যুক্ত করা হয়েছিল। ওকে, আচ্ছা। এবার এখানে একটা প্রশ্ন, যে
এবার আমার একটা প্রশ্ন, যে আমাদের এবং এই কেশবানন্দ ভারতী মামলাকে আরেকটা বিশেষ নামে ডাকা হয়। ডাকা হয় কি মামলায় ডাকা হয় জানো? এটা একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় মৌলিক অধিকার মামলা। মানে কোনো জায়গায় যদি বলে মৌলিক অধিকার মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল, তোমরা হাঁ করে বসে থাকো। কেন? কারণ বলবে না এরকম তো কোনো কেস শুনিনি। মৌলিক অধিকার মামলার কেশবানন্দ ভারতী মামলা একই কেস, ফান্ডামেন্টাল রাইটস। কারণ এখানে প্রশ্নটা ছিল ফান্ডামেন্টাল রাইটস, অনেকগুলো ফান্ডামেন্টাল রাইটস এখানে একসাথে যুক্ত হয়েছিল। এই জন্য কেশবানন্দ ভারতী মামলা না বলে তোমাদের কোশ্চেন দিল মৌলিক অধিকার মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল। ব্যাস, তোমরা কোশ্চেন ছেড়ে দিয়ে চলে আসবে। কেন স্যার তো জানি না। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা কেস হয়েছিল ইম্পর্টেন্ট। আমি কোনটা বলবো, কেসটার নাম বলবো না সেটাকে কি বলা হয় বলবো? না, আমি কি বলা হয় সেটা বলি। এই কেসটা কোন কেসকে বলা হয় নির্বাচনী মামলা। নির্বাচনী মামলা বলা হয় কোন কেস? কারণ এখানে ইলেকশন, এই কেসের পরে নির্বাচন সংক্রান্ত বহু কিছু আইনের বদল হয়েছে, বদল হয়েছে, সেই কারণে এটাকে নির্বাচনী মামলা বলা হয়। রিপ্রেজেন্টেশন অ্যাক্টের পরিবর্তন হয়েছিল। একটু আগে বলেছিলে কেউ একজন উত্তরটা না জেনে, বলো। স্যার রাজনারায়ণ মামলা। ভেরি গুড, রাজনারায়ণ মামলা। কারণ এখানে ইন্দিরা গান্ধী কি করেছিল, মানে কেস জেতার জন্য, মানে ইলেকশন জেতার জন্য গভর্নমেন্ট বডির ব্যবহার করেছিল, যেটা করা সম্ভব উচিত নয়। ঠিক আছে, রাজনারায়ণ মামলা 1975, 1975 রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিল এগেনস্ট ইন্দিরা গান্ধী। এটাকে বলা হয় নির্বাচনী মামলা। ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা এবার এই জায়গা থেকে না কিরকম কোশ্চেন আছে আমি একটু মানে বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু মানে লিখে নাও। ঠিক আছে, যে প্রথমত, হ্যাঁ আমি কয়েকটা কেস বলছি, সব কেসের দরকার হয় না। যে কেশবানন্দ ভারতী মামলা থেকে কি কি জিনিস আউটকাম বেরিয়ে এসেছে, মানে কি কি উপাদান সিদ্ধান্ত হয়েছে। প্রথমত এটা লিখবে যে আইন বিভাগ, আইন শাসন এবং বিচার বিভাগের পৃথকীকরণ। এটা প্রথম কেস থেকে। ঠিক আছে, বিচার বিভাগের পৃথকীকরণ। যতই আমাদের লেখা থাকুক কখনো কি হয়, হয় না, কিন্তু এরপরে অনেকটা কিন্তু হয়েছে যে ডিভিশন করা। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথকীকরণের জন্য কেস যদি বলা হয় সেটা আমাদের কেশবানন্দ ভারতী মামলার মাধ্যমে। দ্বিতীয়ত সংবিধানের ধর্ম নিরপেক্ষতা। ঠিক আছে, ধর্ম নিরপেক্ষতা, সেকুলার। ঠিক আছে, নিরপেক্ষতা। এরপরে পরবর্তীকালে হয়েছে কিন্তু এই অ্যাক্ট মানে এই ধর্ম নিরপেক্ষতার দাবিটাকে এনহ্যান্স করেছে, যে সংবিধানের ধর্ম নিরপেক্ষতা কোন কেসের মাধ্যমে, কোন কেসের সাথে যুক্ত। ঠিক আছে, সংবিধানের ধর্ম নিরপেক্ষতা পরে অ্যাড করা হয়েছে, সেটা আলাদা কথা। নাম্বার 3 লিখবে সংসদীয় ব্যবস্থা, যে পার্লামেন্টারি প্রসিডিওর বা সংসদের ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটা কোন কেসের মাধ্যমে বিষয়বস্তু ছিল, সেটা হচ্ছে আমাদের কেশবানন্দ ভারতী মামলা। আর হচ্ছে নাম্বার 4, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বেসিক কোশ্চেন আছে, সেটা হচ্ছে সংবিধানের মানে সংবিধানের সর্বোচ্চ প্রাধান্য। সংবিধানের সর্বোচ্চ প্রাধান্য কোন কেসের মাধ্যমে ডিসাইডেড হয়েছিল? কেশবানন্দ ভারতী মামলা। মনে রাখবে। আর রাজনারায়ণ মামলার আউটকাম গুলো কি কি ছিল? নাম্বার 1, স্বচ্ছ ও অবাধ নির্বাচন, ফ্রি এবং ফেয়ার ইলেকশন। এরপর থেকে ইলেকশন কমিশনকে বেশি জোরদার করা হয়েছিল। নাম্বার 2, বিচার বিভাগীয় মানে পর্যালোচনা, যেটা জুডিশিয়াল রিভিউ আমরা বলি। বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ যেটাকে আমরা বলি।
আর নাম্বার 3 লিখবে প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ সুবিধা। আউটকাম মানে কেসের আউটকাম হিসেবে এখানে 3টা, এখানে 4টা। যদি কোশ্চেন থাকে তাহলে এই 7টার মধ্যে থেকে তুলবে এটা কোন কেসের সাথে যুক্ত। আর যত বেশি কোশ্চেন আছে এই দুটো থেকেই আসে। ওকে, ক্লিয়ার হলে বলবে। স্যার বলো। স্যার বলছি যে কেশবানন্দ ভারতী মামলাটা একটু বলবেন? মানে কি নিয়ে কেস সেটা নিয়ে বলছো? হ্যাঁ, মানে এটা এরকম নাম কেন হলো এই মামলা, সেটাই বলছি। মৌলিক অধিকার মামলা। আচ্ছা, কেশবানন্দ ভারতী মামলাটা কেউ জানো না এটা সম্পর্কে? কোনো আইডিয়া নেই? স্যার আমি জানি না স্যার। ওকে, কেশবানন্দ ভারতী মামলা হচ্ছে কি, দেখো আগে আমাদের কি ছিল, আগে আমাদের ছিল সম্পত্তির অধিকার। কি ছিল? আমাদের ফান্ডামেন্টাল রাইটস ছিল, মৌলিক অধিকার ছিল। এবারে কি হচ্ছে, কেরল রাজ্য সরকার কি হয়, আমাদের যে বিভিন্ন ভূমি সংস্কার আইন হয়েছিল মনে আছে, ল্যান্ড রিফর্ম, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল ল্যান্ড রিফর্ম, সেরকম সরকার কি করেছে ল্যান্ড রিফর্মের জন্য যাদের কাছে প্রচুর সম্পত্তি আছে তাদের সম্পত্তি সরকার নিয়ে সেগুলোকে গরিবদের মধ্যে বা যাদের ল্যান্ডলেস রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছিল। এবার কেশবানন্দর আন্ডারে তিনি একজন সাধু সন্ত ছিলেন, তো তার এরকম মঠ ছিল, তো তার মঠ কি করে সরকার কি করে দখল করে নেয়, কেরল রাজ্য সরকার। তো স্বাভাবিক কথায় কোথায় যাবে, যেহেতু ফান্ডামেন্টাল রাইটস এর সাথে যুক্ত, কেন সে কি করেছিল সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। বা সুপ্রিম কোর্টে যখন কেস হয়, সুপ্রিম কোর্টে এটা নিয়ে আলোচনা করা হয় যে এই যে সম্পত্তির অধিকারের মাধ্যমে সরকার কি সেগুলো নিতে পারে, বা সরকার এখানে মৌলিক ধর্মীয় যে স্বাধীনতার অধিকার, যে একজন চাইলে মানে তার ধর্ম প্রচারের জন্য মানে তার জমি জায়গা সবকিছু রাখতে পারে। তো এই নিয়ে ফান্ডামেন্টাল রাইটস এর কেস হয়েছে। ঠিক আছে, সেই কেসটা সবচেয়ে বড় কেস আমাদের জুডিশিয়াল সিস্টেমে হয়েছিল। সেই জন্য এরপরে এবার যেহেতু গভর্নমেন্ট চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারে। চেঞ্জ করার জন্য কি হয়েছে, সেই সময় কোর্টে সুপ্রিম কোর্টে কেস চলেছিল যে সরকার চাইলে কি করতে পারে, কি পরিবর্তন করতে পারে। দেখো অলরেডি ইন্দিরা গান্ধী ছিল সেই সময়। ইন্দিরা গান্ধী কি করে, কোর্ট যেটা রায় দেয় ইন্দিরা গান্ধী কি করে মানে পার্লামেন্টে গিয়ে তার এগেনস্টে একটা করে অ্যামেন্ডমেন্ট পাস করে দেয়। মানে বেসিক্যালি ইন্দিরা গান্ধী ভাবতো নিজেকে যে আমি কোর্ট, আমি সবকিছু। তো সেই কারণে কোর্ট এখানে রেস্ট্রিকশন করে দিয়েছিল যে পার্লামেন্ট চাইলে কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে, কিন্তু চাইলে সংবিধানের যে মৌলিক কাঠামো সেটা পরিবর্তন করতে পারবে না। মৌলিক কাঠামো মানে কি, যে আমাদের পার্লামেন্টারি ব্যবস্থা, যে সংবিধান সংশোধন পদ্ধতি, যে পদ্ধতিতে সংবিধান সংশোধন করা হবে সেই পদ্ধতিটা পাল্টাতে পারবে না। ঠিক আছে, বা এই যে বলা হলো যে আমাদের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিতে, যে পদ্ধতিতে প্রেসিডেন্ট ইলেক্ট হয়, এটা চাইলে পার্লামেন্ট কখনো পাল্টাতে পারে না। পাল্টাতে পারে কিন্তু তার জন্য এতটাই মেজরিটি দরকার হবে, সেটা এক কথায় অসম্ভব। সেই জিনিসগুলোকে আমাদের এই যে মানে মৌলিক মানে কি বলবো বেসিক স্ট্রাকচারের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। আর এই বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর ধারণা এসেছিল আমাদের এই কেশবানন্দ ভারতী মামলা থেকে। কারণ এর আগে সেই সব জিনিসের খুব বেশি প্রয়োজন হয়নি। বোঝা গেল কি বললাম এবার? আচ্ছা ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বিস্তারিত বিবরণের জন্য ঠিক আছে ইউটিউব দেখবে, খুব ডিটেলস, অনেক কিছু ডিটেলসে পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমার পক্ষে তো আমি তোমাকে পুরো ডেটা ওয়াইজ বলে বলে পারবো না এই মুহূর্তে, মানে বলতে পারি কিন্তু কি বলবো কাজে লাগবে না। তোমার যদি টাইম থাকে ফ্রি টাইমে তুমি ইউটিউবে সার্চ করবে কেশবানন্দ ভারতী মামলা কি, যেখানে একটা ভালো চ্যানেল দেখে ভিডিওটা দেখে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট। এবার আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা পড়েছি বিভিন্ন জায়গায় সোর্স, উৎস, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নেওয়া হয়েছে। ভালো কথা, সুন্দর, কোনো অসুবিধা নেই। তো আমাদের যে কনস্টিটিউশনে যে কয়েকটা জিনিস আমি বলছি, তোমরা বলবে কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমত জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। জুডিশিয়াল রিভিউ হচ্ছে বিচার বিভাগীয় পুনর্বিবেচন, নেওয়া হয়েছে ইউএসএ থেকে, আমেরিকা। আচ্ছা, নেক্সট পরেরটা বলো তো, জয়েন্ট সেশন, যৌথ অধিবেশন
কোন দেশ থেকে নেওয়া হয়েছে জয়েন্ট সেশনের কনসেপ্ট? বলো, বলা উচিত। ইংল্যান্ড, ব্রিটিশ। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে জয়েন্ট সেশন। নাম্বার 3, বলো তো এমার্জেন্সির ধারণা। এমার্জেন্সি কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? জরুরি অবস্থা, এমার্জেন্সি, পারবে না? জার্মানি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, সংবিধান সংশোধন পদ্ধতি, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর? দক্ষিণ আফ্রিকা। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। নেক্সট আমাদের রেসিডিউয়ারি পাওয়ার। রেসিডিউয়ারি পাওয়ার মনে আছে? ক্ষমতা বন্টনের পরে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে, রেসিডিউয়ারি পাওয়ার। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন। কানাডা, ঠিক আছে, কানাডা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, প্রস্তাবনার ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল। প্রস্তাবনার ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল, প্রস্তাবনার ভাষা। আচ্ছা, ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যান? রাশিয়া। রাশিয়া, ইউএসএসআর, এখনকার দিনে রাশিয়া, ইউএসএসআর। আচ্ছা, পিআইএল, পাবলিক লিটিগেশন, পিআইএল যেটা করা হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল কোন দেশ থেকে নেওয়া হয়েছে? পিআইএল ইউএসএ। ইউএসএ থেকে নেওয়া হয়েছে পিআইএল। মানে যে কেস করলে পিআইএল করতে পারো, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, রাশিয়া। রাশিয়া, ফান্ডামেন্টাল ডিউটিস রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আর মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, ইউএসএ। ইউএসএ থেকে ইউএসএ। ফান্ডামেন্টাল রাইটস। আর প্রিয়াম্বল কোন দেশ থেকে? আয়ারল্যান্ড থেকে। না, প্রিয়াম্বল ও ইউএসএ, অস্ট্রেলিয়া। না প্রিয়াম্বল, ইংল্যান্ড। না না, প্রিয়াম্বল, এই যে ভুলটা কি করো, প্রিয়াম্বলও নেওয়া হয়েছে ইউএসএ থেকে, প্রিয়াম্বল নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে প্রিয়াম্বলের যে ল্যাঙ্গুয়েজ সেটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়? তাহলে প্রিয়াম্বলের জিনিসটা বোঝো, প্রিয়াম্বলটা নেওয়া হয়েছে, প্রিয়াম্বলের কনসেপ্ট ইউএসএ থেকে, আর প্রিয়াম্বলের যে ল্যাঙ্গুয়েজ সেটা নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, মনে থাকবে? আমরা ভুল করি। হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি রুল অফ ল, আইনের শাসন, ব্রিটেন থেকে। আইনের শাসন, রুল অফ ল, ব্রিটেন বা ইউকে থেকে। আর বলো তো পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে? পিএসসি
UK ভারত শাসন আইন দেবে তো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কবে, কত সালে? 1935 1935। Very good. 1935 আচ্ছা, আমাদের যদি বলে যে প্রাইম মিনিস্টারের কনসেপ্ট, যে প্রাইম মিনিস্টার বলে একজন থাকবে, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অফিস অফ প্রাইম মিনিস্টার। স্যার, এটাও ভারত শাসন আইন থেকে। এটা ইউকে থেকে নেওয়া হয়েছে, কারণ ভারত শাসন আইনে প্রাইম মিনিস্টারের কোনো কনসেপ্ট ছিল না। অফিস অফ প্রাইম মিনিস্টার বললে ইউকে থেকে, মানে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। আর যদি বলে স্পিকার, যে একজন স্পিকার থাকবে, লোকসভা একজন স্পিকার থাকবে, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন। এটা ব্রিটেন থেকে, ব্রিটেন। ইউকে থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি বলে গভর্নর কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নর, এটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। গভর্নরটা একমাত্র আমাদের নেওয়া হয়েছে ভারত শাসন আইন। আমাদের রাখবে প্রাইম মিনিস্টার বা স্পিকার, এগুলো ইউকে থেকে নেওয়া হয়েছে। আর যদি বলে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির কনসেপ্ট, প্রেসিডেন্ট কনসেপ্ট, USA এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইলেকশন থেকে শুরু করে, ইলেকশন প্রসিডিওর থেকে শুরু করে সব ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট যদি বলে, সুপ্রিম কোর্টের কনসেপ্ট, ইউএসএ। এটা স্যার ইউএসএ না না এটাও USA ইউএসএ। সুপ্রিম কোর্ট ইউএসএ। আচ্ছা, আমাদের এখনো পর্যন্ত প্রিয়াম্বল কতবার সংশোধন হয়েছে? একবারই। কবে হয়েছে? 1942 অ্যামেন্ডমেন্ট করবে। 1976 সালে। 1976, 42nd ইন্দিরা গান্ধীর সঙ্গে, ঠিক আছে? বলতে গেলে পুরো কনস্টিটিউশনই চেঞ্জ করে দিচ্ছে। তারপর এই সময় কি চলছিল? 1976 এই সময় অ্যামেন্ডমেন্টের সময় এমার্জেন্সি, ডিউরিং এমার্জেন্সি, মানে সেই সময় যত বিপক্ষ আছে সব জেলে, মানে দিস ইজ ডেমোক্রেসি। এটাকে ডেমোক্রেসি বলে, মানে বিরোধীদের জেলে ভরে অ্যামেন্ডমেন্ট যে করে সে ডেমোক্রেসি করে, মানে সে গণতন্ত্র করে। আর হচ্ছে যে মানে পার্লামেন্টে বসে সবাইকে কথা বলার সুযোগ দেয়, সে ডিক্টেটার। মানে আজকের দিনে মোদিজি ডিক্টেটার। কেন? না, বলতে দিচ্ছে সবাইকে, তাই না? এই বড় কথা। ওকে, নেক্সট। আচ্ছা, এবার এখানে সংবিধানকে আইডেন্টিটি কার্ড বলেছে কে? আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন, মানে প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড কে বলেছে? নানা পালকিওয়ালা। নানা পালকিওয়ালা। কে ছিল বাবা নানা পালকিওয়ালা? একজন লয়ার, খুব বড় ফেমাস লয়ার ছিল, ঠিক আছে? আজকের দিনে যেমন কপিল সিব্বল, ঠিক আছে, সেরকম নানা পালকিওয়ালা আইডেন্টিটি কার্ড বলেছে। আচ্ছা, আমি লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে? মনে করা হবে, কপিল সিব্বল নিয়ে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করবো শেষে, তোমাদের মতামত পরে, এখন ক্লাসের মধ্যে। আচ্ছা, পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছে? কে এম মুন্সি। কে এম মুন্সি বলছেন পলিটিক্যাল হরোস্কোপ। আর কি নোট টু দ্য কনস্টিটিউশন? আর্নেস্ট বেকার। এগুলো মনে রাখতে হবে, আর্নেস্ট বেকার। আর হচ্ছে সোল অফ কনস্টিটিউশন? ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব। তাহলে মোটামুটি আমাদের পড়াশোনাটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, মনে আছে, ঠিক আছে? কনস্টিটিউশন আশা করি দেখলাম ভালোভাবে মনে আছে। কোনটা ভুলে গেছো বলো তো? কোন জায়গাটা বেশি ভুলে গেছো?